সকালের ব্যস্ত বাজার, চারদিকে লোকজনের কোলাহল। সবজির দোকান, মাছের দোকান, ঠিক তারই মাঝে এক বড় ধাবা। সাইনবোর্ডে লেখা কলকাতার স্পেশাল মটন কারি। ধাবার সামনে ধোঁয়া উঠছে, বড় কড়াইতে মটন রান্না হচ্ছিল। সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। আসুন দাদা, আসুন দিদি, গরম গরম কলকাতা স্পেশাল মটন কারি খেয়ে যান। একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। তাড়াতাড়ি চলে আসুন, দেরি করবেন না। একজন গ্রাহক ধাবায় আসে। এই যে ভাই, সত্যি এত ভালো নাকি তোমাদের মটন? একবার খেলেই বুঝে যাবেন, পুরো বাজারে এইরকম স্বাদ আর কোথাও পাবেন না। আচ্ছা, এক প্লেট মটন কারি আর ভাত দাও। এরই মধ্যে আরও কিছু গ্রাহক আসে। এই যে দাদা, আমাকেও এক প্লেট মটন কারি আর ভাত দেবেন, একটু তাড়াতাড়ি দেবেন দাদা। এই আসছে দাদা, একটু বসুন, গরম গরম পরিবেশন করছি। দেখছিস কালু, বলেছিলাম না আমার ধাবার মটনের কাছে কেউ টিকতেই পারে না। একদম ঠিক বলেছেন মালিক, আজ তো দেখছি ভিড় সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। গ্রাহকরা খাচ্ছে, কেউ খেতে খেতে প্রশংসা করছে। ওরে বাবা, এই মটনের স্বাদ তো একদম আলাদা, এমন মশলার রান্না জীবনে খাইনি। ঠিক বলেছেন দাদা, একদম কলকাতার বড় বড় হোটেলের মতো স্বাদ। কেষ্ট দূর থেকে শুনে গর্ব করে বলে, এই তো চাই আমার ধাবার নাম পুরো জেলার মধ্যে ছড়িয়ে পড়বে একদিন। এইদিকে ধাবায় ধীরে ধীরে ভিড় বাড়ছে, লোকেরা খাচ্ছে। কালু এখনো হাঁক দিয়ে গ্রাহকদের ডাকছে, আসুন দাদা, আসুন দিদি, আর খেয়ে যান কলকাতা স্পেশাল মটন কারি। রাতে ধাবা বন্ধ করার সময় কেষ্ট টাকা গুনছে। পাশে কালু দাঁড়িয়েছিল। এই দেখ কালু, আজকের আয় দেখেছিস, অনেক লাভ হয়েছে। কেষ্ট টাকা গুনে খুশিতে চোখ বড় বড় করে ফেলে। এত লাভ আগে কখনো হয়নি। আমার ধাবার মটন কারি এখন পুরো গ্রামে হিট হয়ে গেছে। হ্যাঁ দাদা, সবাই তো আপনার মটন কারিরই কথা বলছে। কেষ্ট একটু চিন্তিত মুখে বসে, তারপর ধীরে ধীরে চতুর হাসি দেয়। হ্যাঁ, যখন জনপ্রিয় হয়েছে তখন দাম বাড়ালেই তো আরো বেশি লাভ হবে, আর দাম বেড়ে গেলেও লোকেরা তো খাবেই। কেষ্ট উঠে দাঁড়ায়। এই কালু শোন, হ্যাঁ দাদা বলুন। আগামীকাল থেকে মটন কারির দাম 150 টাকা থেকে 300 টাকা করে দিবি। কি দাদা, এতটা বাড়াবেন? হ্যাঁ, লোকেরা আমার ধাবার মটন কারির জন্য পাগল। দাম যাই হোক খেতে আসবেই। কালু একটু চিন্তিত মুখে চুপ করে থাকে। পরদিন সকালে ধাবার সামনে আগের মতোই ভিড়। গ্রাহকরা খেতে এসেছে। কিছু গ্রাহক খাবার শেষ করে বিল দিতে আসে। এই নাও ভাই, এক প্লেট মটন কারির দাম। না দাদা, আজ থেকে দাম বেড়েছে, এখন এক প্লেটের দাম 300 টাকা। কি বলছো? কাল পর্যন্ত তো 150 টাকাই ছিল, হঠাৎ তো বাড়লো কেন? এটা তো একদম অন্যায়, আমরা তো প্রতিদিনই এখানে খেতে আসি। শুনুন দাদা, এই মটনের স্বাদ কিন্তু সবার ভাগ্যে জোটে না। যদি খেতে চান তাহলে দাম দিতে হবে, না হলে অন্য কোথাও যান। এইভাবে কথা বলছেন কেন? আমরা কি ভিখারি নাকি? ভিখারি না হলে এত প্রশ্ন করছেন? গ্রাহকেরা অপমানিত হয়ে, চলো ভাই, এখানে আর আসা যাবে না। স্বাদ যতই ভালো করুক না কেন, কিন্তু অপমান সহ্য করব না। ঠিক বলেছ দাদা, এরা শুধু টাকার দাম বোঝে, মানুষের না। গ্রাহকেরা ধীরে ধীরে ধাবা ছেড়ে চলে যায়। ভিড় কমতে থাকে। যেতে দে, আজ না আসুক কাল আবার ঠিকই আসবে। আমার ধাবার মটনের লোভ কেউ সামলাতে পারবে না। বেশ কিছুদিন এভাবেই চলে। ধাবায় এখন আর আগের মতো ভিড় নেই, কয়েকটা টেবিল খালি। কম লোক আসুক, কিন্তু যেই আসবে
তার কাছ থেকেই বেশি টাকা নিয়ে আমার লাভ হয়ে যাবে। এটাই ব্যবসা। ওই সময় ধীরে ধীরে এক বৃদ্ধ গ্রামবাসী ধাবার সামনে আসে। মুখে তার ক্লান্তি আর ক্ষুধার ছাপ। কেষ্ট বাবা, আজ হাতে একটাও টাকা নেই। যদি এক প্লেট মটন কারি একটু বাকিতে খাওয়াতে, কাল টাকাটা দিয়ে দেব। খুব খিদে পেয়েছে বাবা, তাই বলছি। কেষ্ট একটু থেমে বৃদ্ধের দিকে তাকায়। ধুর বুড়ো, এটা কি আপনার বাড়ি নাকি? এটা ধাবা, ধর্মশালা নয়। কেষ্ট উঠে দাঁড়িয়ে হাত নেড়ে তাড়ানোর ভঙ্গি করে। এখানে খেতে হলে নগদ টাকা দিতে হয়। টাকা নেই তো রাস্তা মাপুন। চলুন চলুন, এখানে দাঁড়িয়ে থাকবেন না। বৃদ্ধ একটু কেঁপে ওঠে, লজ্জা আর অপমানে মাথা নিচু করে। এত অহংকার ভালো না বাবা। একদিন না একদিন এর ফল ভুগতেই হবে। এইসব জ্ঞান আমাকে দিতে আসবেন না। আমার ধাবার মাটন কারির স্বাদ নিতে হলে পকেটে গরম টাকা লাগবে, বুঝলেন? বৃদ্ধ আর কিছু না বলে ধীরে ধীরে ঘুরে চলে যায়। ঠিক তখনই রাস্তার পাশ দিয়ে দীনেশ হেঁটে যাচ্ছিল। সে পুরো ঘটনাটা দেখে থেমে যায়। হায় রে, মানুষ এতটা নিচে নামতে পারে। দীনেশ বৃদ্ধ চলে যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। দীনেশ দরজার পাশে বসে আছে। তার মা উনুনে ভাত রান্না করছিল। মা, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত বাবা? আমি ঠিক করছি এই গ্রামেই একটা খাবারের দোকান খুলবো। খাবারের দোকান? হঠাৎ এই ভাবনা এলো কেন? আজ আমি নিজের চোখে দেখলাম মা, কেষ্টদা কেমন করে একটা ক্ষুধার্ত বৃদ্ধ মানুষরে অপমান করে তাড়ায় দিল। ওর অহংকার এখন আকাশ ছুঁইছে। মানুষরে মানুষ বলেই মনে করে না। দীনেশের মা বলে, সব ঠিক আছে বাবা, কিন্তু একটা কথা ভেবেছিস? কি মা? কেষ্টর মটন কারির স্বাদ তো সবার মুখে মুখে। লোকজন তো ওর কাছেই যাবে। তুই কিভাবে তাদের নিজেদের দোকানে আনবি? সেইটার কথাও ভাবছি মা। দীনেশ উঠে দাঁড়ায়। আমি কালই যাব কেষ্টদার ধাবার আসল কারিগর অরুণদার কাছে। অরুণ, যে মটন রান্না করে? হ্যাঁ মা, ওনার হাতেই তো আসল জাদু আছে। কেষ্ট শুধু নাম আর টাকা কামাচ্ছে, স্বাদটা তৈরি করে অরুণদাই। তুই যা ঠিক মনে করিস কর, আমি তোকে আটকাবো না, কিন্তু সাবধানে চলবি বাবা। তুমি চিন্তা করো না মা, আমি চাই মানুষ যেন সম্মান নিয়ে খাইতে পারে। পরদিন সকালে দীনেশ অরুণের বাড়ি গিয়ে অরুণকে ডাক দেয়। অরুণদা, অরুণদা বাড়িতে আসেন? কে? আমি দীনেশ বৌদি, একটু কথা ছিল। দরজা খুলে অরুণের স্ত্রী বাইরে আসে। ও দীনেশ ভাই, এই সময়? বৌদি, অরুণদা কি বাড়িতে নাই? না ভাই। দীনেশ সাহস করে নিজের কথাটা বলে। বৌদি, একটা অনুরোধ ছিল, আপনি যদি অরুণদারে একটু বুঝায় বলেন। কি কথা? আমি একটা ছোট খাবারের দোকান খুলতে চাই, আর আমি চাই অরুণদার কাছ থেকে সেই মটন কারির গোপন মশলার রেসিপি শিখতে। অরুণের স্ত্রী থেমে যায়। সে একটু হতাশ হয়ে বলে, দীনেশ ভাই, তোমার কথা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাদের অবস্থা তো তুমি জানো না। কেষ্ট আমাদের ওপর অনেক ঋণ চাপিয়ে রেখেছে। দীনেশ অবাক হয়ে যায়। যদি অরুণ অন্য কাউকে এই মশলার রেসিপি শেখায়, তাহলে কেষ্টটা আমাদের ভিটে ছাড়া করে দেবে। তার চোখে ভয় স্পষ্ট হয়ে ওঠে। আমাদের যে আর কোথাও যাওয়ার জায়গা নেই ভাই। আমাদের হাত পা একেবারে বাঁধা। বুঝতে পারতেছি বৌদি, আপনাদের অবস্থাও খুব কঠিন। ঠিক আছে বৌদি, আমি চলি। কিছু মনে করো না ভাই, আমরা সত্যিই অসহায়। না বৌদি, আপনার কোনো দোষ নাই। সব পথই কি বন্ধ? না, কিছু একটা তো করতেই হবে। তারপর দীনেশ বড় বটগাছের নিচে বসে চিন্তা করছে। সব চেষ্টা কইরেও কিছুই হইল না, আর এখন যে কি করব তাও বুঝতে পারতেছি না।
এই সময় এক খুনখুনে ঠাকুমা সেখানে এসে উপস্থিত হয়। কি হলো দিনে, এমন মনমরা হয়ে বসে আছো কেন? হ্যাঁ, দিনেশ ঠাকুমাকে বলে, ঠাকুমা, আমি একটা হোটেল খুলতে চাইতেছি, সেইখানে মটন কারি বিক্রি করব, কিন্তু মটন কারির মশলার রহস্যটাই তো জানি না। দিনেশ কষ্টের সাথে বলে, অরুণদার কাছেও গেছিলাম, কিন্তু উনি কিছু করতে পারলো না, সব পথ যেন বন্ধ হয়ে গেছে ঠাকুমা। এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে চলবে? হ্যাঁ, মশলার আসল রহস্য কেউ কাউকে শেখায় না রে, ওটা নিজের জিভ দিয়ে চিনতে হয়। তুই একটা কাজ কর, কেষ্টার দোকান থেকে 1 প্লেট মটন কারি কিনে আনতো। তারপর নিজের বাড়িতে বসে রান্না করবি, আর খেতে খেতে বুঝতে চেষ্টা করবি কি কম পড়েছে আর কি বেশি হচ্ছে। একেবারে হবে না, কিন্তু বারবার চেষ্টা করলে একদিন ঠিক সেই স্বাদ পেয়ে যাবি রে। দিনেশের চোখে ধীরে ধীরে আশার আলো জ্বলে। মানে আমি নিজেই শিখে নিতে পারবো? এই তো, এটাই আসল শিক্ষা। পরিশ্রম আর ধৈর্য থাকলে কোনো কিছুই অসম্ভব না। দিনেশ উঠে দাঁড়ায়, মনে নতুন আত্মবিশ্বাস। অনেক ধন্যবাদ ঠাকুমা, আমি কাল থেকেই চেষ্টা শুরু করব। এই তো আমার দিনেশ, মনে রাখিস, হার মানলে তবেই হারা, না হলে তুই জিতবি। পরদিন দিনেশ বাজার থেকে রান্নার সব জিনিস নিয়ে আসে, আর কেষ্টর ধাবার থেকেও 1 প্লেট মটন কারি কিনে নিয়ে আসে। তারপর দিনেশ তার বাড়ির রান্নাঘরে মশলা গুঁড়ো করে, আর তারপর মটন কারি বানাতে শুরু করে। দিনেশ একবার কেষ্টর ধাবার মটন কারি খেয়ে দেখে, এই স্বাদ আমারে আনতেই হবে, মাপ মতো মশলা দিই। আবার মটন কারিতে নুন মশলা দিয়ে রান্না করে। তারপর সে আবার খেয়ে দেখে, না, এখনো ওই রকম স্বাদ আসে নাই। দিনেশ আরও অনেকবার একইভাবে চেষ্টা করে। এইদিকে দিন থেকে রাত হয়ে গেছে, এইবার খায়ে দেখি। খেয়ে সে বলে, এই তো সে স্বাদ, আমি পারছি, এইবার স্বাদটা কেষ্টদার মটনের থেকেও ভালো হয়েছে, আমি কাল থেকেই দোকান দেব। পরদিন সকালেই দিনেশ গ্রামের বাজারে এক সাইডে ঠেলায় করে তার দোকান দিয়েছে। দিনেশের মটনের গন্ধ ছড়িয়ে পড়েছে। দিনেশ গ্রাহকদের ডাকতে শুরু করে, আসুন আসুন দাদা দিদি, আর খেয়ে যান কলকাতার খাঁটি মটন কারি, ঘরোয়া মশলা দিয়ে তৈরি, স্বাদে সেরা, দামে কম, একবার খায়ে দেখুন। দুজন গ্রামবাসী কৌতূহল নিয়ে এগিয়ে আসে। আরে দিনেশ দা, তুমি মটন কারির দোকান দিয়েছো, ভালো করেছো। নতুন দোকান, কিন্তু গন্ধ তো খুব ভালো আসছে রে। কত টাকা প্লেট দাদা? 100 টাকা প্লেট। কি বলছো দাদা, মাত্র 100 টাকা? দাও তাহলে আমাদের দুজনকে 1 প্লেট করে। তারপর লোকগুলো মটন কারি খেয়ে বলে, আরে দিনেশ দা, তোমার এই মটনের স্বাদ তো কেষ্টর মটনের থেকেও সেরা। হ্যাঁ রে, আর দামও অনেক কম, এটা তো একদম সেরা ব্যাপার। এখন থেকে আমরা এখানেই খাবো, এখানে সম্মানও আছে আর স্বাদও আছে। এই নাও দাদা টাকা। ধন্যবাদ সবাই রে, আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক। ঠেলার সামনে ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। কেষ্টর ধাবায় আগের মতো ভিড় নেই। কেষ্ট এক কোণে বসে আছে, মুখে তার রাগের ছাপ আর চোখে হিংসা। সব ওই দিনেশের জন্য এতদিন পর্যন্ত আমার ধাবায় ভিড় লেগে থাকতো, আর আজ ফাঁকা। সে দাঁড়িয়ে এই দিক ওই দিক পায়চারি করতে থাকে। এই ছোকরাটা আমার পেটে লাথি মারছে, এভাবে চলতে দিলে তো আমি শেষ হয়ে যাব। সে তার কর্মচারী কালুকে ডাকে, এই কালু, এখানে আয়। কালু ভয়ে ভয়ে এগিয়ে আসে। বলুন দাদা, ডাকছেন? কালু, ওই দিনেশকে তো আর ব্যবসা করতে দেওয়া যাবে না। শোন, আজ দিনেশের ঠেলাতে আগুন ধরাতে হবে,
বটু একটু চমকে যায় আর বলে, কি বলছেন দাদা? আগুন ধরিয়ে দেবেন? হ্যাঁ, আর এই কাজটা তুই করবি। কেন দাদা? বটু তো নিজের কাজ করছে, ও তো কারো ক্ষতি করেনি। আমাকে জ্ঞান দিস না, আমি যা বলছি তাই কর। কেষ্ট বটুকে ভয় দেখিয়ে বলে, শোন, এই কাজটা না করলে কাল থেকে তুই বেকার। বটু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আমি কি করব এখন? একদিকে কাজ চলে যাওয়ার ভয়, আর অন্যদিকে এত বড় পাপ। কাল সকালেই দিনেশের সব শেষ। হা 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 হা। কেষ্টর কথা মতো কালু সেই রাতেই দিনেশের বাড়ি যায়। দিনেশের ঠেলা দিনেশের বাড়ির সামনে রাখা ছিল। মাঝরাত হওয়ায় সবাই তখন ঘুমোচ্ছে। মনে হচ্ছে কেউ জেগে নেই, এক্ষুনি কাজটা করতে হবে। দিনেশ ভাই, আমাকে ক্ষমা করে দিও। ইচ্ছে না থাকা সত্ত্বেও কালু দিনেশের ঠেলায় আগুন লাগিয়ে দেয়। তারপর সে পালিয়ে যায়। কেষ্ট এক গাছের নিচে দাঁড়িয়ে কালুর অপেক্ষা করছিল। তখনই কালু সেখানে আসে। কিরে, কাজটা হলো? হ্যাঁ দাদা, জ্বালিয়ে দিয়েছি। হা 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 হা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দিনেশ যখন ঘরের বাইরে আসে, জ্বলন্ত ঠেলা দেখে দিনেশ হতাশ হয়ে পড়ে। হায় রে, আমার এই সর্বনাশ কে করলো? আমার ঠেলায় আগুন জ্বালায় দিছে। এইবার আমি কি করে দোকানদারি করব? দিনেশের মা বাইরে আসে। সে দিনেশকে সহায়তা দেয়। ওইদিকে বাজারে দিনেশ যেখানে দোকান দিত, সেখানে গ্রাহকেরা দিনেশের অপেক্ষা করছিল। কি ব্যাপার, আজ দিনেশদা এখনো আসছে না? হ্যাঁ গো, এতক্ষণ তো চলে আসে। এইদিকে খিদেতে আমার পেট ব্যথা করছে। চলো একবার দিনেশদার বাড়ি ঘুরে আসি। হ্যাঁ চলো। এরপর লোকগুলো দিনেশের বাড়ি যায়। তারা সেখানে গিয়ে দেখে দিনেশ বসে আছে। ও দিনেশদা, কি হলো? আজ এখনো দোকান খোলনি কেন? আর কি কইরে দোকান খুলবো দাদা? তারপর দিনেশ গ্রামবাসীদের সব কথা খুলে বলে। সব শুনে তারা বলে, আরে তুমি বাড়িতেই হোটেল খুলে ফেলো না, আমরা এখানেই আসবো। দিনে একবেলা তোমার মটন কারি ছাড়া চলে না। এই শুনে দিনেশ আশ্বাস পায় আর সে বলে, ঠিক আছে দাদা, আমি আমার বাড়িতেই হোটেল খুলব। পরদিন সকালে দিনেশ তার বাড়ির সামনে হোটেল খোলে। সে বাড়ির সামনে একটা বড় সাইনবোর্ড লাগিয়েছে। সেখানে লেখা দিনেশের কলকাতা মটন কারি। সেই বড় সাইনবোর্ড দেখে আগের তুলনায় এখন আরও বেশি গ্রাহক দিনেশের হোটেলে আসতে শুরু করে। না, ঠেলা থেকে তো বাড়িতেই বেশি গ্রাহক আসতেছে। এই দেখে কেষ্ট রেগে গজগজ করছে। ঠেলা জ্বালানোর পর তো এখন দিনেশ দেখি বাড়িতে হোটেল খুলেছে, আর এখানে আরো বেশি গ্রাহক আসছে। না, কিছু করে এটাও বন্ধ করাতে হবে। কেষ্ট পকেট থেকে একটা ছোট শিশি বের করে। এটা হলো পেট খারাপের পাউডার। এই পেট খারাপের পাউডার আজ রাতে দিনেশের বাড়ি গিয়ে ওর রান্না করার মশলায় মিশিয়ে দেব। মা জানো, আমাদের বাড়িতে আমার বাজারের ঠেলার থেকেও বেশি গ্রাহক আসতেছে। কথায় আছে না, যা হয় ভালোর জন্যেই হয়। তারপর দিনেশ আর তার মা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে। ঠিক তখনই কেষ্ট একটা চাদর জড়িয়ে দিনেশের বাড়িতে আসে। মনে হচ্ছে সবাই ঘুমিয়ে পড়েছে, এখনই কাজটা করতে হবে। তারপর কেষ্ট চুপিসারে দিনেশের ঘরে ঢোকে। এখানে তো নেই, অন্য ঘরে গিয়ে দেখি। কেষ্ট রান্নাঘরে ঢোকে। সেখানে সে মশলার কৌটো দেখতে পায়। এই তো মশলার কৌটো, এবার মিলিয়ে দেব এই পেট খারাপের পাউডার। কৌটোর কাছে যেতে গিয়ে নিচে বাসনে ধাক্কা লেগে কেষ্ট পড়ে যায়। এতে খুব জোর আওয়াজ হয়। পড়ে গিয়ে কেষ্টর মাজায় খুব ব্যথা লাগে। ওইদিকে দিনেশের ঘুম ভেঙে যায়। ওরে বাবারে, কোমরে কি লাগলো? ও মা গো! ঠিক তখনই সেখানে দিনেশ এসে হাজির হয়। এ কি কেষ্টদা, তুমি তুমি এখানে কি করো? আহ, ওরে বাবা!
তখনই দিনেশ সেই ওষুধের কৌটো দেখে ফেলে। এটা তো পেট খারাপের পাউডার। বুঝছি এইবার তুমি আমার ক্ষতি করতে আইছিলা, আর এইবার সব বুঝতে পারছি। আর ওই দিন আমার ঠেলায় আগুন তুমিই লাগাইছিলা। দাঁড়াও। তারপর দিনেশ দড়ি দিয়ে কেষ্টর হাত পা বেঁধে দেয়। ভাই, আমাকে ছেড়ে দে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো তোর ক্ষতি করব না। তুমি শুধরাবা না আমি জানি, তোমার বিচার তো পঞ্চায়েতেই হবে। পরদিন গ্রামের বটতলায় পঞ্চায়েত বসেছে। সেখানে সবাই উপস্থিত ছিল। কেষ্ট, তোমার দুর্ব্যবহারের ব্যাপারে শুনেছিলাম, কিন্তু তুমি এতটা নিচে নামতে পারো? আজ থেকে তোমার ধাবা এই গ্রামে 3 মাসের জন্য বন্ধ। আর পরে যদি এইরকম কিছু করো তাহলে তোমাকে গ্রাম থেকেই বার করে দেব আমরা। তারপর কেষ্ট মাথা নিচু করে সেখান থেকে চলে যায়।